নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব বনফুল রচিত গল্প গণেশ জননী। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প গণেশ জননী। আমি পশু চিকিৎসা করি। যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না, সে দেশে পশু চিকিৎসা করিয়া কি প্রকারে আমার জীবিকা নির্বাহ হয়, এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে তাহাদের অবগতির নিমিত্ত জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসক বিভাগে চাকরি করি। কমিশনার সাহেবের ঘোড়া, ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর, পুলিশ সাহেবের গাড়ি প্রভৃতির স্বাস্থ্য তদারক করিয়া এবং ছ্যাকড়া গাড়ির ঘোড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয়। মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নাই। এই পরাধীন দরিদ্র দেশে থাকিবার কথাও নয়। তবু মাঝে মাঝে দু একটা কল জোটে। সেদিন একটি অপ্রত্যাশিত কল জুটিল। একটি জরুরি তার পাইলাম। আমার হস্থি অসুস্থ, অবিলম্বে চলিয়া আসুন। উল্লসিত হইলাম, মোটা টাকা পাওয়া যাইবে। যেখানে যাইতে হইবে তাহা ট্রেন যোগে 7-8 ঘণ্টার পথ। এত দূর যাইতে হইবে, হাতির অসুখ, খুব কম করিয়া ধরিলেও 200 টাকা ফি পাওয়া যাইবে। বাক্স প্যাটরা বাঁধিয়া সানন্দে বাহির হইয়া পড়িলাম। সামনেই পূজা, ভগবান জুটাইয়া দিয়াছেন। সন্ধ্যার পূর্বে গন্তব্যস্থানে পৌঁছানো গেল। মফস্বল জায়গা, ছোট গ্রাম। স্টেশনটিও ছোট, বেশি যাত্রী নাই। সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক। স্টাইল জাহির করিবার নিমিত্ত সেকেন্ড ক্লাস টিকিট করিয়াছিলাম। যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন, তিনি তাড়াতাড়ি আগাইয়া হাতল ঘুরাইয়া গাড়ির দরজা খুলিয়া সসম্ভ্রমে আমাকে কহিলেন, আপনি কি ভেটেরিনারি সার্জন? হ্যাঁ। আসুন আসুন, আমি আপনাকেই নিতে এসেছি। তাড়াতাড়ি আমার সুটকেসটা ভদ্রলোক তুলিয়া লইলেন। গোমস্তার মতো চেহারা, পায়ে মলিন ক্যাম্বিসের জুতা, গায়েও মলিন জামা কাপড়, এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোঁফদাড়ি। 5-7 দিন কামানো হয় নাই। আমি ভাবিলাম যে জমিদারের হাতি, ইনি বোধহয় তাহারই কর্মচারী। স্টেশন হইতে বাহির হইলাম। আশা করিয়াছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করিতেছে, কিন্তু দেখিলাম সেসব কিছুই নাই। ভদ্রলোক সাইকেল আনিয়াছিলেন। সাইকেলটি স্টেশনের বাহিরের দেওয়ালে ঠেসানো ছিল। তিনি আমার জন্য একটি ছ্যাকড়া গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেল আরোহণ করিলেন। খানিকক্ষণ পরে ছ্যাকড়া গাড়ি একটি বাড়ির সম্মুখে থামিল। গাড়ির জানালা হইতে মুখ বাড়াইলাম। স্বল্পালোকে যে বাড়িটি চোখে পড়িল তাহা বড় লোকের বাড়ি বলিয়া মনে হইল না। অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি। এ বাড়ির মালিকের হাতি পুষিবার কথা নয়। গাড়োয়ানকে জিজ্ঞাসা করিব কিনা ভাবিতেছিলাম। এমন সময় একটি হ্যারিকেন লণ্ঠন লইয়া ভদ্রলোক বাহির হইয়া আসিলেন। সাইকেল যোগে তিনি আগেই আসিয়াছিলেন। সাগ্রহে আহ্বান করিলেন, আসুন 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 ডাক্তারবাবু, এই ঘরে। হ্যাঁ। একটি চৌকি, দড়ির ছেঁড়া খাটিয়া, একটি নড়বড়ে টেবিল, গোটা 2 ক্যালেন্ডারের ছবি, ইহাই সে ঘরটির সাজসজ্জা। ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের এক কোণে নামাইয়া আমার দিকে হাসি মুখে চাহিয়া বলিলেন, 1 মিনিট বসুন, আমি একবার বাড়ির ভেতর থেকে আসি, দেখি চা হলো কিনা। আমার রুগী কোথায়? এইখানেই আছে, আমারই হাতি। ভদ্রলোক ভেতরে চলিয়া গেলেন।
আমি বিস্মিত হইলাম। লোকটা রসিকতা করিতেছে নাকি? মিনিট খানেক পরেই একটি হাতল ভাঙা কাপে 1 কাপ চা লইয়া প্রবেশ করিলেন। আগে চাটা খেয়ে নিন, তারপর রোগী দেখবেন। হয়েছে কি? বিশেষ কিছু নয়, খাওয়া বন্ধ করেছে। তাহার পর হাসিয়া বলিলেন, আমার দিক থেকে অবশ্য সুবিধেই, হাতির খোরাক জোগাতে হচ্ছে না, কিন্তু গিন্নিও খাওয়া দাওয়া বন্ধ করেছে, তাই মুশকিলে পড়ে গেছি। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিলেন। হাতি পুষেছেন কি শখ করে? প্রশ্নটা না করিয়া পারিলাম না। আরে না মশাই, জুটে গেছল, গরিব গেরস্ত মানুষ, হাতি পোষবার শখ হতে যাবে কেন? চায়ের খালি পেয়ালাটা পাশে নামাইয়া রাখিয়া বলিলাম, কিরকম? সে কি আজকের কথা? আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন, আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না। বছর 10 আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি, হঠাৎ নজরে পড়ল একটা লোক মুখ গুঁজরে মাঠের মাঝখানে পড়ে আছে। ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান। লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম। সেবা শুশ্রূষা করাতে তার জ্ঞান হলো। পরিচয় হতে জানতে পারলাম সে একজন কচ্ছি, ব্যবসাদার। ঘোড়া ছুটিয়ে মাঠামাটি আসছিল, ঘোড়াটা তাকে ফেলে পালিয়েছে। পরদিন তার লোকজনও এসে পড়ল, ঘোড়াটিও পাওয়া গেল। আমাদের অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল সে। কয়েকদিন পরে দেখি একটা লোক ছোট্ট একটা হাতি নিয়ে এসে হাজির। সেই কচ্ছি ভদ্রলোক পাঠিয়েছেন। তিনি নাকি হাতির ব্যবসা করেন। একটি চিঠিও লিখেছেন, আপনারা আমার প্রাণ দান করেছেন, বিনিময়ে আপনাদের কি আর দিতে পারি, সামান্য উপহার পাঠাইলাম, গ্রহণ করিলে কৃতার্থ হইব। হাতির বাচ্চাটি দেখতে চমৎকার, তখন ছোট্ট ছিল, দুষ্টু দুষ্টু চোখ, ছোট্ট সুর, খুব ভালো লাগলো তখন। গিন্নি তো একেবারে আনন্দে আত্মহারা, বললে, হু আমার গণেশ এসেছে, বলেই 1 বাটি দুধ তার সামনে এগিয়ে দিলে। ব্যাস, সেই থেকেই গণেশ থেকে গেল। আমাদের ছেলে পিলেও হয়নি, ওই গণেশই আমাদের সব। ভদ্রলোক চুপ করিলেন। আমি সবিস্ময়ে শুনিতেছিলাম। জিজ্ঞাসা করিলাম, আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথা? উঠোনের দিকে জায়গা আছে অনেকখানি, তাছাড়া সব বাড়িটাই তো ওর। দরজা দেখছেন না, সব কেটে কেটে বড় করতে হয়েছে, যাতে ও যথেচ্ছ ঘুরে বেড়াতে পারে। আমরাই সসংকোচে একধারে বাস করি। ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হা হা করিয়া হাসিয়া উঠিলেন। গণেশের পান থেকে চুন খসবার জো নেই, তাহলেই গিন্নি তুল কালাম করবে। 100 বিঘে জমি আছে মশাই, যা কিছু হয় সবই ওর পেটে যায়। একটা হাতির খোরাক বুঝছেন না, পুজোর সময় ও সাজ করিয়ে দিতে হয়। এবার গিন্নি একটা রূপোর ঘণ্টা করিয়ে দিয়েছে, স্যাকরার ধার এখনো শোধ করতে পারিনি। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিলেন। হাতি পোষার নানাবিধ অসুবিধার কথা সাড়ম্বরে বর্ণনা করিয়া গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপাইতেছেন বটে, কিন্তু গণেশকে লইয়া তিনি যে সত্যই বিব্রত তাহা তাহার হাসি মুখ দেখিয়া মনে হইল না। খুব পোষ মেনেছে? পোষ মেনেছে মানে গিন্নি যখন নাইতে যায়, বালতি গামছা সুরে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায়। গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাঁধে, ও সুরে করে পাখা ধরে হাওয়া করে। রান্নাঘরে ও ঢুকতে পারে? আরে মশাই, আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে? হাতির ঘর হয়ে গেছে। এই বাইরের ঘরটি যা ছোট, এছাড়া আর 2টি ঘর আছে, একটি রান্না ভাঁড়ার আর একটি শোয়ার।
দুটোই বিরাট হল, মানে হল করতে হয়েছে ওরই জন্যে। বাইরের ঘরের দরজায় দেখুন না, এই দিক দিয়ে উনি বেড়াতে বেরোন, কেটে বড় করতে হয়েছে। আপনাদের সব কথা বোঝে? সমস্ত। মানুষ একেবারে, মান অভিমান পর্যন্ত। এই যে খাওয়া বন্ধ করেছে, আমার বিশ্বাস সেটা অভিমানেই। কেন, কিছু হয়েছিল নাকি? বাগান থেকে 200 ল্যাংড়া আম এসেছিল মশাই, মালি দিয়ে গিয়েছিল। আমি বাড়িতে ছিলাম না, গিন্নিও পাড়ার কোথা বেরিয়েছিলেন। এসে দেখেন একটি আমও নেই, সব গনসা খেয়েছে। তাই গিন্নি একটি চাপড় মেরে বলেছিলেন, রাক্ষস, সব খেয়ে বসে আছো, একটি রাখতে পারোনি আমাদের জন্যে? সেই যে ফোঁস করে গুম মেরে বসেছে, তারপর থেকে আর জলস্পর্শও করেনি। এরকমও মাঝে মাঝে করে, একটু বকলে ঝোঁকলেও খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু ওরকম একটানা 36 ঘন্টা খাওয়া বন্ধ আর কখনো করেনি। তাছাড়া অতগুলো আম খেয়েছে তো ভয় হয়ে গেছে আমাদের। ভদ্রলোকের চোখের দৃষ্টিতে শঙ্কা ঘনাইয়া আসিল। চলুন দেখি গিয়ে। ভেতরে গিয়ে দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড 17 ইঞ্চির ওপর গণেশ গুম হইয়া বসিয়া আছে। একটি ক্ষীণকায়া মহিলা তাহার সুঁড়ে মাথায় হাত বুলাইয়া তাহাকে খাওয়াইবার জন্য সাধ্য সাধনা করিতেছেন। সম্মুখে প্রকাণ্ড একটি বাথটাব, কি একটা জলীয় দ্রব্যে পরিপূর্ণ, এবং তাহার পাশে লেবুর খোসার স্তূপ। খাও তো লক্ষ্মী, লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এনেছি, চেকেই দেখো না একটু। গণেশ কুলার মতো কান দুইটি নাড়িয়া ফোঁস করিয়া শব্দ করিল। মহিলা আমার দিকে তাকাইয়া সজল কণ্ঠে বলিলেন, ও নিশ্চয় কোনো অসুখ করেছে, ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন না আপনি। দেখিলাম, রোগের কোনো চিহ্ন দেখিতে পাইলাম না। গণেশ সুস্থ, ব্যাপারটা অভিমানী। ফিরিবার সময় কর্তা বলিলেন, আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তারবাবু? অপরের কাছে হলে 200 টাকা নিতাম, কিন্তু আপনার কাছে কিছু নেব না। না না, তা কি হয়, এত কষ্ট করে এসেছেন। না, আমি নেব না। কিছুতেই লইতে রাজি হইলাম না। তখন তিনি বারান্দায় গিয়া দণ্ডায়মান এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নিম্নকণ্ঠে বলিলেন, তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার, গয়নাগুলি তুমি ফেরত দিয়ে যাও। বুঝিলাম গণেশ জননী নিজের গহনা বন্ধক দিয়া আমার ফি সংগ্রহ করিয়াছিলেন। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।